অনেকের চিৎকার চেঁচামেচিতে স্বাধীনের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে মিটমিট করে তাকিয়ে দেখে তার চারপাশে অনেকজন দাঁড়িয়ে আছে। স্বাধীন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই পেছন থেকে কারোর কান্না করার শব্দ হয়। স্বাধীন পিছনে তাকিয়ে দেখে তার ভাবি, যার সাথে আগামীকাল তার ভাইয়ের বিয়ে হয়েছে। সে কাঁথা জড়িয়ে বসে থাকে, কান্না করছে। স্বাধীন অবাক হয়ে যায়, নিজের দিকে তাকিয়ে দেখে তার শরীরে বিন্দু মাত্র কাঁপও নেই। তাড়াতাড়ি কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নেয়। স্বাধীন অবাক হয়ে যায়, কিছুই মনে করতে পারছে না। তখনই তার বাবা ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে লাগে, জানোয়ারের বাচ্চা, আজ এই দিন দেখার জন্য তোকে এত বড় করেছি, খাইয়ে পরিয়ে বড় করছি, সবার সামনে এভাবে আমার মান সম্মান নষ্ট করবি? এটা যদি আগে জানতে পারতাম তোকে ছোটতেই মেরে ফেলতাম। বাবা, মারছো কেন? আর কিছু তো বুঝতে পারছি না। আমি এইখানে কি করে আসলাম? তোকে কিছুই বুঝতে হবে না, দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। আর এই, তোমরা সবাই রুম থেকে বের হয়ে যাও। সবাই বের হয়ে যায়। স্বাধীনের বাবা খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে বলে, তুই জামা কাপড় পরিধান করে নে। আর নেহা, মা, আজ যা হলো তার জন্য আমি ভীষণভাবে লজ্জিত। আমি কখনো ভাবতেও পারিনি জানোয়ারের বাচ্চাটা এরকম কিছু করবে। তুমি ওয়াশরুমে যাও। নেহা উঠে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন জামা কাপড় পরিধান করে দাঁড়াতেই স্বাধীনের বাবা লাঠি দিয়ে স্বাধীনকে বেধড়ক মারতে লাগে। স্বাধীন মার খেতে লাগে, কোনো কথাই বলে না। এক পর্যায়ে মাটিতে বসে পড়ে। মারতে মারতে লাঠি ভেঙে যায়। স্বাধীন ফুলরির দিকে তাকিয়ে নীরবে কান্না করতে লাগে। তখনই নেহা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। স্বাধীনকে এভাবে মারতে দেখে নেহা এসে স্বাধীনের বাবাকে থামিয়ে দিয়ে বলতে লাগে, আঙ্কেল প্লিজ এইভাবে ওকে মারবেন না, এইভাবে মারলেও মারা যাবে। বেঁচে থাকার ওর কোনো অধিকার নেই। ও মারা গেলে আমরা শান্তি পাবো। মা, তুমি সরো, আজ ওর শেষ দিন। স্বাধীন কিছুই বুঝতে পারে না, ফুলরির দিকে তাকিয়ে কান্না করতে লাগে। তখনই মনে পড়ে যায় কালকে রাতের কথা। ফ্ল্যাশব্যাক। আরে ভাইয়া, তুমি এখানে এত রাতে? যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমি কিনা এখানে আসলে? কেন রে, আসতে পারি না নাকি? এখানে বিয়ে না করতে আমাকে পর করে দিলি। আগে তো তোদের মতো সিঙ্গেল ছিলাম, তাই আসলাম শেষবারের মতো ছোট ভাইদের সাথে এনজয় করতে। বাট ভাইয়া, আমরা তো এখানে এমনিতেই সব বন্ধুরা বসে আছি, আড্ডা দিচ্ছি। জানি রে জানি, এর জন্যই তো আসলাম। নে, তোদের জন্য আনছে এগুলো। অনেকগুলো জিনিসের বোতল সামনে বের করে স্বাধীন সহ স্বাধীনের বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বাধীনের বড় ভাই দেখে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। এমন সময় স্বাধীন বলতে লাগে, বাট ভাইয়া, আমার বন্ধুরা তো এগুলো খায় না। ওরা অনেক ভালো, আর আমি এসব খাই না। তো আসো, আমাদের সঙ্গে বসে আড্ডা দাও। এগুলো সাইডে রেখে দাও। আরে ভাই, এই বয়সে এনজয় করবি না তো কখন করবি বল? বিয়ে করে তো আর এনজয় করতেই পারবি না। আর একদিন খেলে কিছুই হয় না। আয় তো, তোরা আর আমাকে এখন ফ্রেন্ড ভেবে নে সবাই। কিন্তু ভাইয়া। ধ্যাত, ভাইয়া তো বললো তাকে আমাদের ফ্রেন্ড মনে করে নিতে। আর আজ পর্যন্ত এগুলো খাইনি, তো কি হয়েছে? আজকে না হয় একটু খাবো। আর আজকে তো শেষ না। না করিস না তুই, প্লিজ। আর আমরা সবাই অনেক এক্সাইটেড। তার বন্ধুর কথা শুনে আর কিছুই বলে না, চুপ করে থাকে। তারপর স্বাধীনের ভাইয়ের বোতল বের করে এক এক করে সবাইকে দিতে লাগে। স্বাধীন দাঁড়িয়ে থেকে সব দেখতে লাগে। এমন সময় তার ভাই হাতে এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এসে স্বাধীনকে দেয়। আরে নে না, তুইও খা। তুইও এমন কেন রে, বল আমাকে। দেখছিস কত অ্যাডভান্স, আর তুই কিনা হয়েছিস হাবা গোবা টাইপের। দেখ ভাই, এই জেনারেশনে এরকম থেকে কোনো লাভই নেই, বুঝলি? সো এনজয় কর। আর এই নে। বাট ভাইয়া, আমি এগুলো একদমই পছন্দ করি না। তোমরা এনজয় করো, আমি তাকিয়ে থেকে দেখি, এতেই অনেক। আর না ভাইয়া, প্লিজ, আমি খাবো না। এমন জোরাজোরি করো না। জোরাজুরি করতে লাগে। এক পর্যায়ে হার মেনে স্বাধীন খেতে লাগে। এক গ্লাস খেয়ে শেষ না করতে স্বাধীনের ভাই আরেক গ্লাস এনে দেয়। এভাবে অনেক গ্লাস ড্রিঙ্ক খেয়ে ফেলে। মা প্লিজ, আমাকে ছাড়ো বলছি। ওই জানোয়ারের বাচ্চার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। ওর জন্য সবার সামনে আমার মাথা নিচু হয়ে গেল। ও কি করে পারলো যে নিজের ভাবির সাথে? আমার ভাবতেও তো লজ্জা হচ্ছে। আর কিনা বাসর রাতে ও কি করে পারলো এইসব ভাবতে? আমার তো ভাবতে লজ্জা হচ্ছে। আর জানোয়ারের বাচ্চা কিনা। আঙ্কেল, যা হবার তা হয়ে গেছে। আমার কপালে লেখা ছিল এগুলো। এখন এমন করে ওকে মারলে তো আর কিছু ফিরে আসবে না।
তা তুমি ঠিক বলেছো না, বাট ওর কোনো অধিকার নেই বেঁচে থাকার। ওর জন্য আমি মানুষের সামনে এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। কথাটা বলতে বলতে হাতের লাঠিটা ফেলে দিয়ে সোফায় বসে থেকে কান্না করতে লাগে স্বাধীনের বাবা। স্বাধীন মুখ উঁচু করে তাকিয়ে নীরবে কান্না করতে লাগে। কি বলবে সে নিজেও ভাষা খুঁজে পাচ্ছে না। একটু পর স্বাধীনের বাবা উঠে নেহার কাছে এসে পা ধরে বলতে লাগে, মা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম আমার বাড়িতে এনে তোমাকে সুখে রাখতে পারবো, বাট প্রথম দিনেই সব হয়ে গেল। আমি তা কল্পনা করতে পারছি না। আঙ্কেল কি করছেন আপনি এগুলো? আর ক্ষমাই বা চাইছেন কেন আমার কাছ থেকে? দেখেন, এখানে তো আপনার কোনো ভুল নেই, সব ভুল স্বাধীনের। আর যা আমার ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। স্বাধীনের বাবা উঠে রাগীভাবে তার দিকে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, মা, তুমি ওকে গোসল করতে বলো, আর তুমিও ফ্রেশ হয়ে দুজন একসাথে নিচে আসো। ঠিক আছে আঙ্কেল, আপনি যান। তারপর স্বাধীনের বাবা চলে যায় রুম থেকে। স্বাধীন এখনো বসে থেকে কান্না করতেই চলেছে। কিছুই যেন তার মাথায় আসছে না। কি দিয়ে কি হলো, আর কেনই বা তাকে মারছে। এমন সময় নেহা স্বাধীনের দিকে তাকাই। অনেক রাগ হতে লাগে, কিন্তু স্বাধীনের গা থেকে টপ টপ করে রক্ত দেখে অনেক মায়া হচ্ছে। তাই স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে, কেন তুই এমনটা করলি? আমি তো তোর ভাবি ছিলাম, তোর ভাইয়ের বউ, যাকে কিনা নিজের বোন আর মায়ের মতো দেখতে হয়। আর তুই কিনা সেই, আমি অনেক ভালো ভেবেছিলাম তোকে। নিজের ছোট ভাইয়ের মতো দেখতাম তোকে, অনেক যত্ন করতাম, আদর করতাম। বাট জানতাম না যে তুই আমার দিকে খারাপভাবে তাকিয়ে থাকতে সব সময়। আপু প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো রাতে কি হয়েছে না হয়েছে আমার কিছুই মনে নেই। আর বাবা মা আমাকে মারলো কেন তাও বুঝতে পারলাম না। আর শুধু এতটুকুই দেখে বুঝতে পারলাম আমাকে আর তোমাকে একসঙ্গে দেখে হয়তো তারা ভিন্ন কিছু ভেবেছে। আর আপু প্লিজ ভুল বোঝো না আমাকে, আমি কিছুই বুঝতে পারছি না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। প্লিজ বুঝিয়ে বলবে আমাকে। স্বাধীনের কথা শুনে নেহার যেন রাগ মাথায় উঠে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীনের কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন মাথা উঁচু করে নেহার দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগে, হাপু তুমিও? আর কি করেছি আমি? হ্যাঁ, স্বাধীনের কথা শুনে নেহার আরো রাগ হতে লাগে। বেলকনিতে চলে যায়। এমন সময় দরজার শব্দ হয়। স্বাধীন সেই দিকে তাকিয়ে তার বড় ভাই ঠোঁটের কোণে মিষ্টি হাসি বুঝতে পারে না। তখন তার ভাই এসে স্বাধীনের সামনে দাঁড়াতে স্বাধীন বলতে লাগে, ভাইয়া প্লিজ বিশ্বাস করো আমার কিছুই মনে নেই। আর কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ অন্তত তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোকে ভুল বুঝতে যাব কেন? কারণ এইসব প্ল্যান আমারই। আমি তো তোকে প্ল্যান করে এসব করিয়েছি। হা 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 হা। বুঝলি? এখন বসে থেকে মার খা, এছাড়া আর কি করবি? মানে? তুই হবার পর থেকে আমি দেখছি বাবা মা আমাকে দিয়ে ভালোভাবে তাকাইতো না, ভালোভাবে যত্ন করতো না। যত বড় হয় ততই দেখতাম যে বাবা মা তোকে অনেক ভালোবাসতো, আমাকে তেমন ভালোবাসতো না। তাই তোর উপরে রাগ থেকে গিয়েছে। যত বড় হই তত দিন দিন খারাপ হতে লাগি। বাবা মা আমাকে অনেক বাজে কথা বলতে লাগে, আর তোকে নিয়ে গর্ব করতে লাগে। আমার সহ্য হয় না। তাই এই বিষয়টাকেই আমি মোক্ষম সুযোগ মনে করি। আর আমি উকিলের কাছ থেকে শুনেছি এইসব জমি জমা বাবা তোর নামে লিখে দিতে চেয়েছে। তাই আর বেশি দেরি করিনি, এই বিয়েটাকে আমার প্ল্যানের অংশ বের করি। বাবাকে বিয়ের কথা বললেই নেহার সঙ্গে বিয়ে দেবার কথা বলে। আমি রাজি হয়ে যাই। তারপর আমাদের বিয়ে হয়। বাসর ঘরে নেহাকে রেখে তোদের কাছে যাই। তোকে মদের মাধ্যমে ঘুমের ঔষধ আর উত্তেজিত হওয়ার ঔষধ খাইয়ে দিই, যেন তুই নিজের ভিতরে না থাকিস। ধীরে ধীরে তোর যখন অবস্থা বেগতিক হয়ে যায় তখন তোকে নিয়ে আমার রুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিই। আসি, তারপর কি হয়েছে সেটা আর না বললাম, কারণ তুই তো জানিস না, শুধু একমাত্র নেহাই জানে। হা হা হা। তার মানে ভাইয়া তুমি তোমাকে তার মানে ভাইয়া তুমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। আর তুমি কেন এরকমটা করলে? দেখো এর ফল তোমাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের বড় ভাই হাসতে লাগে। হাসতে হাসতে স্বাধীনকে মারতে লাগে। স্বাধীন চুপ হয়ে সবার মার খেতে লাগে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরতে স্বাধীন দেখে সে এখনও তার ভাইয়ের রুমেই শুয়ে আছে।
পাশে তাকিয়ে দেখে তার বাবা মা তার হাত ধরে কান্না করে চলেছে। স্বাধীনের জ্ঞান ফিরতে দেখে সবাই উঠে চলে যেতে যাবে, এমন সময় স্বাধীন শুয়ে থেকে বলতে লাগে, মা, তুমিও আমাকে ভুল বুঝলে। আমি ভেবেছিলাম সবাই ভুল বুঝলেও তুমি আমাকে বুঝতে পারবে। চুপ কর তুই, তোর সাথে কোনো কথা নেই। এই যেই ছেলে নিজের মা বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে একবারও ভাবে না, যে ছেলে তার নিজের ভাবিকে ধর্ষণ করতে পারে, সেই ছেলের কখনো আমার ছেলে হতে পারে না। আর হ্যাঁ, জ্ঞান ফিরেছিস, তোর অপেক্ষায় আছি। সবাই তাড়াতাড়ি গোছল করে নিচে আয়, সবাই বসে আছে। স্বাধীন কিছুই বলে না। তার মা রুম থেকে চলে যায়। স্বাধীন উঠে মুখে হাসি রেখা টেনে ভাবতে লাগে, ভাইয়া যেই খেলা খেলছে এতে মা কেন, স্বয়ং আমিও আমাকে ভুল বুঝাচ্ছি। এখানে মা বাবাকে আর কি দোষ দেব? কিন্তু ভাইয়া, তোমাকে এই পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। কথাটা বলে স্বাধীন দাঁড়াতে যাবে, তখনই পড়ে যায়। কোনো রকম ভাবে নিজেকে সামলে নেয়। তারপর ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। শাওয়ার অন করতে গায়ে পানি লাগতে কাটের জায়গাগুলো থেকে অনেক ব্যথা হতে লাগে, পুড়ে যেতে লাগে। সাথে নিজেকে স্বাভাবিক করে নেয়। রক্ত লাগানোর স্থানগুলো নিজে পরিষ্কার করতে লাগে। তারপর গোসল করে পোশাক পরিধান করে বাহিরে আসে। এসে তার ভাইকে দেখে দাঁড়িয়ে আছে রুমের মধ্যে। স্বাধীন তার ভাইয়ের দিকে তাকিয়ে কৃত্রিম একটা হাসি দেয়। এটা দেখে স্বাধীনের ভাই বলতে লাগে, কিরে তোর আবার কি হলো? মার খেতে খেতে পাগল হয়ে গিয়েছিস নাকি? আমাকে দেখে এইভাবে হাসছিস যে? তেমন কিছুই না, শুধু ভেবেই অবাক হচ্ছি, তুমি কি আসলেই আমার নিজের ভাই? যদি নিজের ভাই হতে তাহলে কখনোই এক ভাই আরেক ভাইকে এভাবে সবার সামনে ছোট করতে পারতো না। সামান্য কিনা জায়গা নিয়ে তুমি যদি আমাকে বলতে, আমি নিজেই তোমাকে সব কিছু লিখে দিতাম। আমি নিজে কাউকে না বলে এই বাড়ি থেকে বের হয়ে যেতাম। কেন করলে তুমি এমনটা ভাইয়া? বাবা মার মান সম্মান নষ্ট করলে। এত কিছু তোকে বুঝিয়ে বলতে পারবো না। এখন চুপচাপ নিচে যাবি, সবাই যা বলবে চুপচাপ করে শুনবি। যদি কিছু বলিস, আমি তোকে সব বলেছি, তাহলে তোর খবর আছে। আর তোর কথা এমনিতে কেউ বিশ্বাস করবে না। সো তুই বললেই কি আর না বললেই কি? স্বাধীন প্রত্যুত্তরে কিছুই বলে না। খোঁড়াতে খোঁড়াতে নিচে নামে, দেখে সবাই বসার রুমে বসে আছে। কেউ দাঁড়িয়ে আছে, যেন বিয়েবাড়ির লোকের থেকেও এখানে বেশি লোক উপস্থিত আছে। স্বাধীনের বাবার পাশে তাকিয়ে দেখে নেহার বাবা বসে আছে। দেখে তার পাশে নেহা বসে আছে। স্বাধীন সবার সামনে গিয়ে দাঁড়ায়, ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। এমন সময় নেহার বাবা বলতে লাগে, তোমাকে তো অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি কিনা শেষমেশ ছি। নেহা তো তোমার বড় আপু হয়, কি করে পারলে সব? দেখ, ওকে আর বলে কি হবে? আজ তো একটা জানোয়ার হয়ে উঠেছে। ভেবেছিলাম তোরা আর আমার বন্ধুত্বের সম্পর্কটা আরো গাঢ় করতে তোর মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে নিয়ে আসি। তাই নেহা মামুনিকে আমার বড় ছেলের সাথে বিয়ের কথা বলি, তুই রাজি হয়ে যাস, বিয়ে দিই। কিন্তু এইসব হবে কখনো ভাবতেও পারিনি রে বন্ধু। প্লিজ আমাকে তুই ক্ষমা করে দে। ক্ষমা চাইতে হবে না, আমি বুঝতে পারছি। এখন কি করবি তুই কর। দেখ, আমি আর কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। যা সিদ্ধান্ত নেই জানি সবাই ওইটার উপরে থাকবে, যে কোনো কথা বলবে না। সবাই হ্যাঁ বলে, কারণ স্বাধীনের বাবার কথার অবাধ্য কেউ হবে না, এটা সে ভালো করেই জানে। দেখ আরাফাত, যা হয়েছে তা একদমই ভাবনার বাইরে। যখন তোর ছোট ভাই তোকে ড্রিঙ্কস করিয়ে অজ্ঞান করলো, তখন তোর বোঝা উচিত ছিল এত জোরাজোরি কেন করছে। আর আমি ওই কথা নিয়ে যেতে চাচ্ছি না। তুই কি চাস নেহামণিকে তোর বউ হিসেবে মেনে নিতে, নাকি অন্য কিছু? দেখো বাবা, যা হয়েছে নেহার এতে কোনো হাত নেই, আর সব দোষ স্বাধীনের। আমি ওর কোনো দোষ দেখছি না। আরে নেহা তো আমার বিয়ে করা বউ, যা হবার তো হয়েছে। আমি ওইটা কাল একটা স্বপ্ন ভেবে ভুলে যাব। আর আমি নেহাকে বউ হিসেবে মেনে নেব, কখনো এই বিষয় নিয়ে কথা বলবো না। স্বাধীনের বড় ভাইয়ের কথা শুনে সবাই চুপ করে থাকে। বসার রুমটা পিনপতন নীরবতা বিরাজ করে। এমন সময় স্বাধীনের কানে কাছে ফিসফিসিয়ে স্বাধীনের বড় ভাই বলতে লাগে, হা 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 হা, জানি বাবা রাজি হয়ে যাবে।
আর বাবার সম্পত্তি আমাকে দেবে, তোকে বাড়ি থেকে বের করে দেবে। আর নেহারও বাবার একমাত্র মেয়ে, ওর সাথে সম্পত্তি সব আমি পেয়ে যাব। সব নিজের নামে লিখিয়ে নিয়ে পরে না হয় নেহাকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করব। এমনিতেই ও দেখতে অনেক হট, কিছুদিন সংসার করে না হয় সুরে ফেলে দেব। স্বাধীন তার ভাইয়ের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। স্বাধীনের ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীনের ভাই তার ঠোঁটে বাঁকা হাসি রেখা টেনে সামনের দিকে তাকায়। এই দৃশ্য সবার চোখের আড়াল হলেও নেহার চোখের আড়াল হয় না। তখনই নেহা বলে ওঠে, বাট আঙ্কেল, জানি না আপনি কি সিদ্ধান্ত নেবেন, বাট আমি আপনার বড় ছেলের সাথে সংসার করতে পারবো না। এই শরীর যে একবার ভোগ করেছে তাকেই বিয়ে করতে হবে। কি বলছো মা? তুমি এসব ওর মতো জানোয়ারের বাচ্চাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ। তাহলে শোনো মা, তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। যে আমার মান সম্মান নষ্ট করেছে তার জায়গায় এই বাড়িতে হবে না। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। এমন সময় নেহার বাবা পাশ থেকে বলতে লাগে, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ওর মতো বাজে ছেলেকে তুই বিয়ে করতে চাস? দেখ, যা হবার তা তো হয়ে গেছে। আরাফাত তোকে তো মেনে নিতে চাচ্ছে, তো ওকে ভয় পেতে হবে না। আর আমি আর ওর আঙ্কেল তো আছি। না বাবা, আমি তোমাদের আমার সিদ্ধান্ত বলে দিয়েছি, বাকিটা তোমরা যা ভালো মনে করো। তাই আমি আমার সিদ্ধান্তের উপরে অটুট থাকবো। সবাই কানাঘোষা করতে লাগে, অনেকে অনেক কথা বলতে লাগে। এটা দেখে নেহার বাবা আরো রেগে যায় নেহার উপরে, তাই বলতে লাগে, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু এটাই সিদ্ধান্ত, তাহলে শোন, তোকে এই বাড়ি থেকে বের করে দেব। আর আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। কথাটা বলেই নেহার বাবা নেহার মায়ের হাত ধরে উঠে বাসা থেকে বের হয়ে যায়। স্বাধীনের বাবা চুপ করে যায়। স্বাধীনের বড় ভাই রেগে বসার রুম থেকে বের হয়ে যায়। নেহা বসে থাকে। স্বাধীন দাঁড়িয়ে আছে ফ্লোরের দিকে তাকিয়ে। নিমিষেই বসার রুমটা খালি হয়ে যায়। স্বাধীনের বাবা কি করবে যেন নিজেই ভেবে উঠতে পারে না। এমন সময় নেহা উঠে স্বাধীনের কাছে আসে। স্বাধীনের হাত ধরতে যাবে, অমনি স্বাধীন নেহার হাত ছেড়ে দেয়। আপু, কি করছেন আপনি? মাথা ঠিক আছে? আপনার এত কিছু হয়ে যাওয়ার পরও ভাইয়া আপনাকে মেনে নিতে চাচ্ছে, আর আপনি কি না? তুই চুপ থাক, তুই কোনো কথাই বলবি না। আর চল আমার সাথে, এখানে থাকতে হবে না। কিন্তু কোথায় যাব? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের। এখন চল এখান থেকে। আর আঙ্কেল আসছি, আমাদের জন্য দোয়া করবেন। স্বাধীনের বাবা বলতে কেউ কিছু বলতে পারে না। আর কি বা বলবে? সে এত কিছু হয়ে যাওয়ার পরও যে নেহা এভাবে স্বাধীনকে মেনে নেবে কখনো ভাবতে পারেনি। স্বাধীন অবাক হয়ে যাচ্ছে। বাসার বাহিরে আসতে নেহার হাত স্বাধীন ছেড়ে দিয়ে বলতে লাগে, বাট আমি আপনাকে বিয়ে করতে পারবো না। যা হওয়ার তা হয়েছে, ওইটা ভুল মনে করবেন। আর হ্যাঁ, আমি সব ইচ্ছা করে করেছি। আপনার দিকে আমার অনেক আগে থেকেই লালসার দৃষ্টি ছিল, তাই নিজেকে আর বউ সাজে আপনাকে দেখে কন্ট্রোল করতে পারিনি। আর ভাইয়াকে মেনে নিয়ে সুখে শান্তিতে থাকেন, আমাকে নিয়ে ভাবতে হবে না। চুপ চুপ থাকবি তুই, বলছি না? আর একটা কথা বলবি না। চুপচাপ আমার সাথে বের হয়ে চল। কিন্তু আপু, বলেছি না, চুপ কর, একটা কথা বলবি না। আমি যা করি তুই তাই তাই কর। আর হ্যাঁ, আমি সব জানতে পারছি। স্বাধীনের চোখ বড় বড় হয়ে যায়। কি বলবে যেন নিজেও ভাষা খুঁজে পায় না। তারপর নেহা স্বাধীনের হাত ধরে বাসার বাইরে নিয়ে আসে। কি করবে সে নিজে জানে না। তার কাছে একটা টাকাও নেই। আর সে তো চলতো তার বাবার টাকায়। আর নেহা তাকেই বা কি করে বলবে। তখনই নেহা একটা গাড়ি দাঁড় করায় উঠে পড়ে। স্বাধীন নেহার দেখা দেখি গাড়িতে উঠে বসে। তারপর সোজা যেতে লাগে। প্রায় 20 মিনিট পর পার্কের সামনে এসে গাড়ি দাঁড়ায়। নেহা নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে পার্কের ভেতর প্রবেশ করে। স্বাধীন রিক্সা থেকে নেমে নেহার পিছু পিছু যেতে লাগে। তারপর একটা বেঞ্চিতে গিয়ে নেহা বসে পড়ে। স্বাধীন কি করবে যেন বুঝতে পারে না। বেঞ্চের পাশে দাঁড়িয়ে থাকে। নেহা স্বাধীনের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? বস এখানে। কিন্তু আপু, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? যাক, ভালোই করেছো। তোমাকে বুঝিয়ে বলতে পারবো। দেখো ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, আর এত কিছু হবার পরও ভাইয়া তোমাকে মেনে নিতে চাচ্ছে। তুমি পাগলামি না করে বাসায় যাও, ভাইয়ের সাথে সুখের সংসার করো।
আর আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি ছেলে মানুষ যেহেতু একটা না একটা ব্যবস্থা করতেই পারবো। চুপ করবি তুই? আমি তোকে ডাকতে যাওয়ার জন্য রুমে যাচ্ছিলাম, হঠাৎ রুম থেকে তোর ভাইয়ের হাসির শব্দ শুনতে পাই। অনেকটা অবাক হয়ে যাই, তাই বাহিরে দাঁড়িয়ে থাকি। তোর ভাইয়ের সব কথা শুনছিলাম, অনেক অবাক হয়ে যাই আমি। একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে? কি বলো আপু তুমি? আমার কাছ থেকে তোকে আর লুকাতে হবে না, সব জানতে পারছি। এখন চুপ করে বসে থাকতো, এমনিতেই ভালো লাগছে না। এই একদিনের মধ্যে মাথার উপর দিয়ে এত যে ধকল চলে যাবে কখনো ভাবতেও পারিনি। বাড়িতে তো যেতেই পারবো না, বাবা যে কথা বলে গিয়েছে। এখন কি করে যে কি করি? নেহা চিন্তা করতে লাগে কি করবে। সে স্বাধীন বসে থেকে ভাবতে লাগে। এমন সময় পাশ থেকে নেহা বলে ওঠে, দেখ, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন আর এইসব ভেবে কোনো লাভ হবে না। এখন তুই নতুন করে জীবন শুরু করতে হবে। এর আগে চল, তোর ভাইকে ডিভোর্স দিতে হবে। ওর মতো জানোয়ারের বাচ্চাকে নিজের লাইফ থেকে বের করতে হবে। তারপর তোকে বিয়ে, তারপর বাকিটা দেখা যাবে। কি বলছেন এসব আপু? প্লিজ রাগান্বিত হবেন না। ভাইয়া আমার উপরে রেগে এসব করেছে। তাছাড়া ভাইয়া অনেক ভালো আছে, আর আমি তো সরি বলছি, আর ভাইয়া তো আপনাকে মেনে নিবে। স্বাধীনের কথা শুনিয়ে নেহা থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন গাল ধরে বসে থাকে। নেহা রেগে বলতে লাগে, তোকে কি বললাম যে ওই জানোয়ারের বাচ্চাটার নাম নিবি না আমার মুখের সামনে, তারপরও বারবার ওর কথাই বলে চলেছিস। দেখ, ওর মতো জানোয়ারের বাচ্চার নাম কখনো নিবি না। নিজের ছোট ভাইকে যে শত্রু মনে করে সে কখনো মানুষ হতে পারে না। কথাটা বলে নেহা চুপ হয়ে যায়। স্বাধীন চুপ করে লেকের পানির দিকে তাকিয়ে থাকে। এমন সময় নেহা বলতে লাগে, সব বন্ধুদের কাজী অফিসে আসতে বল এক্ষুনি ফোন করে। কেন? তোকে যা করতে বলেছি তাই কর, এত কথা বলছিস কেন? তারপর স্বাধীন নেহার কথা মতো ফোন বের করে তার সব বন্ধুদের ফোন করে কাজী অফিসে আসতে বলে। তারপর নেহা স্বাধীনকে নিয়ে গাড়ি করে কাজী অফিসে চলে যায়। কাজী অফিসের সামনে দেখে স্বাধীনের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। স্বাধীনের মেয়ের বন্ধুরা স্বাধীনকে নেহাকে একসঙ্গে দেখতে পেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের দিকে এগিয়ে যায়। তখনই স্বাধীনের বন্ধু স্বাধীনের দিকে এগিয়ে এসে বলে, কে রে, নেহা আপুকে নিয়ে এখানে এসেছিস কেন? আর আমাদের এত দ্রুত কাজী অফিসে আসতে বললে কিছু কি হয়েছে? না, তেমন কিছু না। আপু বলল তাই আসলাম। ও আচ্ছা, তাহলে চল। তারপর কাজী অফিসের ভিতরে প্রবেশ করে। নেহার সামনে গিয়ে বলে, স্বাধীনকে বসিয়ে দেয়। তারপর কাজী সাহেবকে বলতে লাগলো, স্বাধীনের ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল নেহার, ওই রিপোর্টটাও করিয়ে দেয়। তারপর স্বাধীনকে বিয়ে করার কথা বলে। স্বাধীনের বন্ধুরা সবাই অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকেন। স্বাধীন এটা দেখে বলতে লাগে, ভাই তোরা প্লিজ আমাকে ভুল বুঝিস না। এমনিতেই সবাই ভুল বুঝেছে, তোরা বুঝিস না, তাই তোদেরকে সব বুঝিয়ে বলবো। এখন এত কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর নেহা স্বাধীনের ভাইয়াকে ডিভোর্স দিয়ে স্বাধীনকে বিয়ে করে ফেলে। মোনাজাত ধরে বাহিরে আসে। এক এক করে সবাই চলে যায়, শুধু স্বাধীনের বেস্ট ফ্রেন্ড বাদে। তারপর তারা তিনজন মিলে গাড়ি করে পার্কে চলে আসে। স্বাধীন বসে আছে, চিন্তা করতে লাগে। স্বাধীন তার বন্ধুদের সব কথা খুলে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, বাট এখন কি করবে বল? এখন তো আর তোদেরকে বিশ্বাস করবে না। বিশেষ করে তোর কথা তো একদম বিশ্বাস করবে না। আঙ্কেল আন্টি আর তোর ভাই যে মানুষ, এখন তো সে কি যে করবে আল্লাহ জানে। আর নেহা আপুর মা বাবা যেভাবে বলে গেছে তারাও মেনে নেবে না। তাহলে একটা কাজ কর, আমাদের তো একটা ফ্ল্যাট ফাঁকাই আছে, কেউ থাকে না। বাবাকে বললে ভাড়াও দেয় না, তো তোরা এখানে দুজন উঠে যা। কিন্তু কি করি বল? আমরা তো দুজনের কেউ কাজ করি না, আর তোর ফ্ল্যাটে উঠলে টাকা দিতেও পারবো না। বাদ দে ভাই। শালা, তুই কি আমাদের পর মনে করিস নাকি? তোর কাছ থেকে কি টাকা চেয়েছি? তুই এমনিতেই আমাদের বাসায় থাকবি, তোকে কোনো ভাড়া দিতে হবে না। স্বাধীনকে মারতে লাগে তার বন্ধু। তারপর তিনজনে মিলে চলে যায় ফ্ল্যাটে। স্বাধীনকে চাবি দিয়ে রুমে সবকিছু দেখিয়ে দেয়। কিছুক্ষণ স্বাধীনের বন্ধু তাদের দুজনের সঙ্গে আড্ডা দিয়ে চলে যায়। সন্ধ্যা হলে অনেক ক্ষুধা লাগে। স্বাধীন কি করবে বুঝতে পারে না। নেহা যে কিছু বলবে তারও সাহস করে উঠছে না। রুমে বসে থেকে ফোন দেখছে। এমন সময় নেহা এসে বলে,
না তেমন কিছু না, আপু বলল তাই আসলাম। এই নে টাকা, এই টাকাগুলো দিয়ে বাজার করে নিয়ে আসবি। আর তোর মোবাইলে একটা SMS করে দিচ্ছি, ওইটা ফার্মেসিতে দেখলে তোকে দিয়ে দিবে, ওইটা নিয়ে আসবি। ঠিক আছে আপু। তারপর নেহা স্বাধীনকে বেশ কিছু টাকা দিয়ে দেয়। স্বাধীন বাজার করে ফার্মেসিতে গিয়ে মোবাইলটা দেখালে ফার্মেসি থাকা ডাক্তারটা হেসে ওঠে। নতুন বিয়ে করেছে বুঝি, তাই না? তাই তো এভাবে শরম পেয়েছে। বলতে একটাই SMS করে তোমাকে বলে দিয়েছে। হ্যাঁ তা ঠিক, বাট আপনি কি করে বুঝতে পারলেন আঙ্কেল? বুঝতে হবে না বাবা, তোমাদের মতো এই বয়সটা আমরাও পার করে এসেছি, তাই সবই বুঝতে পারি। আচ্ছা এই নাও। তারপর চলে আসে, রিক্সা নিয়ে সোজা বাসে চলে আসে। দরজায় কলিং বেল দিতেই নেহা দরজা খুলে দেয়। স্বাধীনের হাত থেকে বাজার ব্যাগগুলো নিয়ে নেয়। স্বাধীন রুমে চলে যায়। তারপর তার বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে। রাত হলে স্বাধীনকে নেহা খাবার খাওয়ার জন্য ডাকে। স্বাধীন খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। নেহা খাবার বেড়ে দেয়। স্বাধীন খাবার খেতে খেতে বলতে লাগে, আপু তুমি এত সুন্দর রান্না করতে পারো তা তো আগে কখনো বলনি। সময় হয়ে ওঠেনি যে বলবো তোকে। এখন চুপচাপ করে খাবার খা, আর খাবার খাওয়ার সময় মোবাইল চালাতে হয় না, এটা রেখে দে। স্বাধীন মোবাইল সাইডে রেখে খাবার খেতে লাগে। খাওয়া শেষ হলে হাত ধুয়ে রুমে চলে আসে। একটু পর নেহা সবকিছু গুছিয়ে রুমে খাটের উপর বসে পড়ে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখি তোর মোবাইলটা একটু দে তো। সেই দেখছি বাজার থেকে আসার পর থেকেই মোবাইল নিয়ে পড়ে আছিস। কার সাথে এত কথা বলছিস, মেসেজ করছিস, মিটিমিটি হাসছিস? না না, ফোন দিতে পারবো না। ফোন একজনের পার্সোনাল বিষয়, তা তোমাকে কেন দিতে যাব? আমার কাছে পার্সোনাল বলা হচ্ছে, তাই না? আমি তোর বিয়ে করা বউ, আমার কাছে পার্সোনাল বলতে কোনো কিছুই যে নেই। চুপচাপ ফোন দিতে বলেছি, দে, না হলে তোর খবর আছে। না না আপু, দিতে পারবো না। আর কিসের বউ? হ্যাঁ, আমি কি তোমাকে মেনে নিয়েছি? আর তুমি তো সব জানো, জানার পরেও কেন আমাকে জোর করে বিয়ে করলে? হ্যাঁ, এসব তো ভাইয়ের একটা চাল ছিল। তুমি তো চাইলেই ভাইকে ডিভোর্স দিয়ে নিজের মতো করে জীবনযাপন করতে। কেন আমাকে বিয়ে করলে? হ্যাঁ, নেশা করে হোক আর যেভাবেই হোক, তুই আমাকে ধর্ষণ করেছিস, তো তোকে পাপিষ্ঠ দেহ ভোগ করতে হবে। কেন অন্য কেউ এই দেহ ভোগ করবে? তাই তোকেই বিয়ে করেছি। আর হ্যাঁ, ফোন চাইছি, দে, না হলে যে কি করব তা বলে বোঝাতে পারবো না। স্বাধীন দিতে রাজি হয় না। নেহা জোরাজুরি করতে লাগে। এক পর্যায়ে নেহা স্বাধীনের উপর উঠে পড়ে, জোরাজুরি করতে লাগে। জোরাজুরি করতে করতে নিজের অজান্তেই অনেকটা কাছে চলে আসে। নেহার শাড়ির আঁচল বুক থেকে সরে যায়, সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাধীনের উপর উঠে মোবাইল নেবার জন্য চেষ্টা করতে লাগে। হঠাৎ খেয়াল হলে নেহা স্বাধীনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। শাড়ির আঁচল ঠিক করে নেয়। স্বাধীনের দিকে রাগীভাবে তাকিয়ে বলে, চুপ করে ওইখানে বসে থাক, আমার কাজ করা শেষ হলে তোকে ফোন দিয়ে দিব। স্বাধীন গোমরা মুখ হয়ে বসে থাকে। নেহা ফোন নিয়ে চেক করতে লাগে। আরও ততই অবাক হয়ে যেতে লাগে স্বাধীনের দিকে। মাঝে মাঝে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন দেখে শুকনো ঢোক গিলতে লাগে। খানিকটা পর নেহা গিয়ে ফোন ফ্লোরে আছাড় মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। স্বাধীন অবাক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। ফ্লোরে বসে ভাঙা ফোন হাতে নিয়ে দেখতে লাগে। আপু এইটা আপনি কি করলেন? হ্যাঁ, ফোন ভেঙে ফেললেন কেন? আর এখন হাতে এত টাকাও নেই, কিভাবে ফোন কিনবো? আর বাবাকে তো বললে কখনোই ফোন কিনে দেবেই না। তোর বাবা কেন ফোন কিনে দিবে? হ্যাঁ, আমি আছি কি করতে? আর ফোনে এগুলো কি দেখলাম? এমনিতে তো ভালো মানুষের মতো ঘুরে বেড়াস, মনে হয় ইনোসেন্ট, কোনো মেয়ের সাথে মুখ তুলে কথা বলে না, বাট এগুলো কি? হ্যাঁ, কই আপু, কিছুই তো না। কি দেখলে তুমি যে এভাবে রেগে গেলে হঠাৎ? কি তাই না? সোনা বাবু, টিয়া, ময়না, এগুলো কি? হ্যাঁ, আর নিকনেম কি দেওয়া? মাই জান, তাই না? এখন আর কোনো জানটানি নাই। আমি তোর বিয়ে করাবো, আমি সব তোর, ময়না, টিয়া, জান, সোনা সব। যদি কোনো মেয়েকে আর এগুলো বলা কখনো শুনেছি বা দেখেছি, তাহলে ওই দিনই তোর শেষ দিন হবে, বুঝলি? সেটা তুমি বললেও তো পারতে, ব্লক করে দিতাম বা কথা বলতাম না। কিন্তু তুমি আমার এইভাবে স্বাদের ফোনটা ভেঙে ফেললে। এখন তো এটা কোনোভাবে ঠিক করাও যাবে না, যেভাবে ভেঙে ফেলেছ।
ভালো করছি। আর হ্যাঁ, কোনোভাবেই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করবি না, আর আমিও কন্ট্যাক্ট করব না। ফোন থেকে সিম কার্ড খুলে ফেলেছি। আচ্ছা, তা বুঝতে পারছি, বাট আপু এখন কি করব? ঢাকায় চলতে হলে অনেক অনেক টাকা লাগে, আর আমি তো কাজ করি না, তুমিও তেমন কোনো কাজ করো না, তাহলে কিভাবে কি হবে? আর বারবার আঙ্কেল যেভাবে রেগে আছে আমাদের, তা কখনোই মেনে নেবে না। তোকে তা নিয়ে ভাবতে হবে না। আপুর কোম্পানিতে আমার শেয়ার আছে, ইভেন আমি সব দেখাশোনা করি। আর বাবা কখনো আমাকে বের করে দিতে পারবে না। ওই কোম্পানির 60% শেয়ার আছে আমার নামে। তো তুই তোর মতো লেখাপড়া কর, যখন যা লাগে আমাকে বলবি। বাট হ্যাঁ, একটা কথা, কোনো মেয়ের দিকে তাকাবি না। যদি আমি দেখেছি তাহলে তোর খবর আছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। স্বাধীন বেলকনিতে চলে যায়। নেহা তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে অফিসের কাজ করতে লাগে। স্বাধীন একটু পর রুমে এসে নেহাকে কাজ করতে দেখে রুম থেকে বের হতে যাবে, তখনই নেহা বলতে লাগে, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় আর যাবো আপু, রুমে যাচ্ছি, অনেক ঘুম পেয়েছে, ঘুমানোর জন্য। পাশের রুমে যেতে হবে না, এখানে আয়, এখানে শুয়ে পড়, আমার কোনো অসুবিধা নেই। না আপু, রাতে যদি আবার ভুল করে তোমার উপরে পা উঠিয়ে দেই বা যদি জড়িয়ে ধরি, তবু আবার তো তুমি আমাকে ভুল বুঝবে না? না, আমি পাশের রুমেই ঠিক থাকতে পারবো। স্বাধীনের কথা শুনে নেহা হেসে ফেলে। স্বাধীন হতভম্ব হয়ে নেহার হাসি দেখতে লাগে। তখনই নেহা বলতে লাগে, দেখ, মাথায় রাগ উঠিয়ে দিস না। আমি একা থাকতে ভয় পাই, আর এত বড় ফ্ল্যাটে কিনা দুজন মানুষ, তাও তুই থাকবি অন্য রুমে, ভয় পাবো। তুই পাশে শুয়ে থাকতে পারবি, মাঝখানে নিয়ে কোলবালিশ রেখে দেব। আর তাতেও যদি না হয় তাহলে তুই সোফায় কিংবা ফ্লোরে শুয়ে পড়। কথাটা বলে নেহা পুনরায় কাজ করতে লাগে। স্বাধীন নেহার কথা মতো তার পাশে শুয়ে পড়ে, মাঝখান দিয়ে কোলবালিশ রেখে দেয়, কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে নেহা। অফিসের কাজ শেষ করে ল্যাপটপ সাইডে রেখে ঘুমাতে যাবে, এমন সময় স্বাধীনের দিকে চোখ যেতে নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাঝখান থেকে কোলবালিশ ফেলে দিয়ে স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনের বুকে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করে মিটমিট করে তাকিয়ে দেখে নেহা তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। স্বাধীন কি করবে বুঝে উঠতে পারে না। তখনই নেহা নড়ে চড়ে ওঠে। স্বাধীন ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে থাকে। নেহা ঘুম থেকে উঠে নিজেকে স্বাধীনের বুকের উপর আবিষ্কার করে মুখ উঠিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগে, নেহা, কি করছিস তুই এগুলো? আর ও তোর ছোট ভাই, যা করেছে ও নিজের মধ্যে ছিল না, তাহলে কেন ওর উপর এত না আর এত কিছু ভাবতে পারবো না? ও তো আমার বিয়ে করা স্বামী। সব কিছু এখন থেকে ওই আমার যা হয়ে গেছে তো হয়ে গেছে, এইসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। কথাটা বলে উঠে নিজেকে স্বাভাবিক করে স্বাধীনের গালে কিস করে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন অবাক হয়ে যায়। নেহা চলে যেতে স্বাধীন মিটমিট করে তাকে হাত দিয়ে গাল মুছতে লাগে আর বলতে লাগে, এনার আবার কি হলো, এমন করছে কেন? আল্লাহ জানে কপালে আর কি কি শনি আছে। কথাগুলো ভাবছিল বসে থেকে। হঠাৎ দরজার কলিং বেলের শব্দ হয়। স্বাধীন অবাক হয়ে যায়, এত সকালে কে বা আসবে। উঠে গিয়ে দরজা খুলে দিয়ে তার বন্ধুকে দেখতে পায়। আরে সজীব, তুই? আর এত সকালে? শালা এসেছি। আর কি সাথে দেখ, কয়বার ফোন করেছি, ফোন রিসিভ করছিস না কেন? বন্ধ দেখাচ্ছে। রাতে থেকে ফোন করে চলছি, বাট তোর কোনো তো রেসপন্সই নেই। ভাবলাম আবার উল্টাপাল্টা কিছু হলো নাকি, তাই সকাল হতে চলে আসলাম। কিন্তু কে জানে যে তুমি রোমান্স নিয়ে ব্যস্ত, ফোনের দিকে কোনো প্রক্ষেপ নেই। মানে কি বলছিস তুই? আমি যা বলছি আয়না গিয়ে তাকালেই দেখতে পাবো। এখন সর আমার সামনে থেকে, ঠিক মতো রাতে ঘুমাতেও পারিনি। কথাটা বলে স্বাধীনের বন্ধু ভিতরে চলে যায়। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়াতে অবাক হয়ে যায়। তার গালে এখনো লিপস্টিকের দাগ লেগে আছে। হাত দিয়ে মুছতে লাগে কিন্তু মুছে না। তখনই নেহা ওয়াশরুম থেকে বের হয়। স্বাধীনকে আয়নার সামনে দাঁড়িয়ে গাল ডলতে দেখে হাসি দিয়ে বেলকনিতে চলে যায়। অন্যদিকে স্বাধীন বিড়বিড়িয়ে বলতে লাগে, এনার আবার কি হলো আল্লাহ জানে, কি যে হয়, বাট সব কিছুই মেনে নেবে কে জানে।
কথা ভাবতে লাগে আর হাত দিয়ে গাল ডলতে লাগে। লিপস্টিক উঠছে না দেখে অনেক রাগ হতে লাগে। হাল ছেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখে নেহাকে। বেলকনিতে দেখতে পায় দাঁড়িয়ে আছে। স্বাধীন কিছু না বলে ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। গোসল করে বাইরে এসে দেখে নেহা রুমে নেই। বসার রুম থেকে হাসির শব্দ শুনতে পাই। স্বাধীন পরিপাটি হয়ে বসার রুমে এসে দেখে নেহা আর তার বন্ধু বসে গল্প করছে আর হাসাহাসি করছে। স্বাধীন দরজা থেকে দাঁড়িয়ে নেহাকে স্বাভাবিক দেখে অবাক হয়ে ভাবতে লাগে। কে বলবে এই মেয়েটার কালকে বিয়ে হয়েছিল আর ধর্ষিতার শিকার হয়েছিল, তাও আবার আমার কাছ থেকে। আজকে দেখে এতটা স্বাভাবিক। এখানে দাঁড়িয়ে আছিস কেন? হাঁদারামের মতো এদিকে এদিকে আয়। তারপর স্বাধীন তাদের সাথে গিয়ে বসে পড়ে আড্ডা দিতে লাগে। অনেকটা সময় পার হয়ে যায়। তখনই স্বাধীনের বন্ধু বলতে লাগে, আপু অনেক ক্ষুধা লেগেছে, আর এত সকালে তো কোনো হোটেল খোলা পাবো না। রাতে এত করে ফোন করলাম, পেলাম না, তাই চিন্তাতেই ঠিক মতো খেতেও পারিনি। আগে বলবে না তুমি? আচ্ছা বসো, আমি একটু আসছি, তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসি। না না আপু, আপনাকে কষ্ট করতে হবে না, আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। না হলে স্বাধীন রান্না করবো, জানেন ও অনেক ভালো রান্না করতে পারে। স্বাধীনের বন্ধুর কথা শুনে নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকায়। কি বা রান্না করতে পারে? পারে মানে জানেন না তাহলে? কত রেস্টুরেন্টে কাজ করেছে, পার্ট টাইম আঙ্কেলের কাছ থেকে টাকা নিতে ওর কেমন যেন লাগে। তার রেস্টুরেন্ট অনেক মাস কাজ করেছে। আঙ্কেল জানতে পেরে ওর সাথে রাগারাগি করলে আর কাজ করে না সে থেকে। অনেক ভালো রান্না করতে পারে। আমি তো ওর বাসায় গেলে ওর হাতের খাবারই খাই, আন্টির হাতে তো খাই না বললেই চলে। এভাবে অবাক হয়ে তাকিয়ে দেখছিস কিরে? যা রান্না করতে যা। স্বাধীন ছোট বাচ্চাদের মতো উড়ে পড়ে কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। অন্যদিকে নেহা বলতে লাগে, এইভাবে বললে কেন তুমি ওকে? এমনিতেই ছেলেটার উপর যে ধকল গেছে, কালকে আঙ্কেল আর ওর ভাই অনেক মেরেছে, আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু রাগ হচ্ছিল। পরে এখন সব জানতে পারি, দরজা পেছন থেকে লুকিয়ে, তখন সব রাগ ভালোবাসায় পরিণত হয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, দেখো তুমি আমাকে নিজের আপন মনে করে বলো, ও কি কোনো মেয়ের সাথে রিলেশনে আছে? মানে আপু, দেখো ভয় পেতে হবে না, যা সত্যি তাই বলো। কোনো মেয়ের সাথে রিলেশনশিপে আছে কি না? ওর মোবাইল ফোন দেখে এমন কিছু বুঝতে পারলাম তো, তাই রেগেই মোবাইল ফোন ভেঙে ফেলেছি। স্বাধীনের বন্ধু কি বলবে বুঝতে পারে না, থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলতে লাগে, না মানে আপু, ওই মেয়েটাকে তেমন ভালোবাসে না, ওই মেয়েটাই ওর জন্য পাগল। ওই মেয়েটা স্বাধীনের পেছনে অনেক ঘোরাঘুরি করে, স্বাধীন পাত্তাই দেয় না। কিন্তু কিন্তু কি চুপ হয়ে গেলে যে? দেখো সব সত্যি বলো, এতে স্বাধীন আর আমার জীবনের ভালোই হবে, যদি সত্যিটা জানতে পারি। না মানে আপু, স্বাধীন ওই মেয়েটাকে ভালোবাসে, বাট কিছুই বলছে না। ও লেখাপড়ায় সমস্যা হবে, পরীক্ষা শেষ হলে অ্যাকসেপ্ট করবে, এতটুকু আমাকে ও বলেছে। এই করেছে যে ওই মেয়েটার সাথে নাকি কথা বলে, বাট ফ্রেন্ড হিসাবে, এর থেকে বেশি কিছু না। স্বাধীনের বন্ধুর কথা শুনে নেহা অবাক হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আচ্ছা ঠিক আছে, আর আমি যে তোমাকে সবকিছু জিজ্ঞেস করেছি, ওকে এগুলো একদমই বলবে না। আর তুমি এখানে বসো, আমি যাই, ওর সাথে হেল্প করি। কি বলে ছেলে মানুষ, আর কেমনই বা রান্না করে। নেহা উঠে কিচেন রুমে চলে যায়। দেখে স্বাধীন রান্না করতেছে মন দিয়ে। নেহাকে দেখতে পেয়ে স্বাধীন তাকিয়ে বলে, আপু তুমি এখানে? হ্যাঁ আসলাম দেখার জন্য কেমন রান্না করিস। তোর বন্ধুর কাছ থেকে তো অনেক কিছু জানতে পারলাম, তাই দেখার জন্য আসলাম আর কি। খাবারের গ্রান কিন্তু অনেক সুন্দর বের হচ্ছে। হ্যাঁ, আমি রেস্টুরেন্টে কাজ করেছি তো, তাই টুকটাক রান্না করতে পারি। কিছু মনে না করলে একটা কথা বলতাম। স্বাধীনের প্রশ্ন শুনে নেহা তাকিয়ে চোখের ইশারা দিয়ে বলে স্বাধীন বলতে লাগে, তুমি আমাকে রাতে কিস করেছিলে তাই না? স্বাধীনের কথা শুনে নেহা চোখ বড় বড় করে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন ভয় পেয়ে আমতা আমতা করে বলতে লাগে, না মানে আপু, সকালে ঘুম থেকে উঠে গালে লিপস্টিকের দাগ দেখলাম, তাই আর কি ভাবলাম কোথা থেকে আসবে। তুমি হয়তোবা কিস করেছো, না হলে তো আর জিন পরি এসে লাগিয়ে দিয়ে যায়নি। হবে হয়তোবা। আচ্ছা তুই এখন যা, আমি রান্না করছি, বাকিটা তুই গিয়ে সজীবের সাথে আড্ডা দে। স্বাধীন আর কোনো কথা না বলে কিচেন রুম থেকে বের হয়ে আসে। একটা হাসি দিয়ে রান্না করতে লাগে। অন্যদিকে স্বাধীন বসের রুমে আসতে তার বন্ধু দেখতে পেয়ে বলতে লাগে, শালা খুব তো বড় বড় গলা করে বলছিলে,
যে কখনোই ভাবি যে বলেছিস কখনো বলে বলে টাকাতে পারবে না। এখন তো দেখি বাসর রাতে কি করছিস। ওই দিন তো মাতাল হয়েছিলি, আজকে তো আর মাতাল ছিলি না। দেখ, ভুল বুঝছিস, কিছুই হয়নি। আমি নিজেও জানি না। নেহা আপু হঠাৎ ঘুম থেকে উঠে আমাকে কিস করে ওয়াশরুমে চলে যায়, আর আমি তো দেখিনি। আমার গালে লিপস্টিকের দাগ লেগে আছে। যদি দেখতে পারতাম তাহলে তোর সামনে কি কখনো নাকি। হ্যাঁ ভাই হ্যাঁ, সব জানি জানি, আর কিছু বলতে হবে না। আরে কি শুরু করলে তুমি আর নিজেদের মধ্যে? না মানে আপু, কিছুই না। এ শুধু আমাকে নিয়ে খেপাচ্ছে, তাই রেগে। আরে ভাই আপু আর বলিস না, বিয়ে করা বউ এখন বউ বলে ডাকে, বিয়ে করা বউ এখন বউ বলে ডাকে। আপু বলে ডাকলে তোকে লোক সমাজে গালাগালি কেউ। স্বাধীনেরও রাগ হতে লাগে। নেহা বাঁকা হাসি দিয়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে দুজনেই খাবার টেবিলে বসে থেকে অপেক্ষা করছে। নেহা আসতে স্বাধীন তার বন্ধুকে খাবার দিতে লাগে। আপু তোমাকে বললাম না, অনেক ভালো রান্না করে, দেখেছো? হ্যাঁ, ভালোই তো। যাক, আমাকে আর কষ্ট করতে হবে না। অফিস করে এসে জামাইয়ের হাত থেকে খাবার খেতে পারবো। নেহার কথা শুনে স্বাধীন বিষম খেয়ে যায়। নেহা উঠে পানির গ্লাস নিয়ে সামনে দেয়। স্বাধীন পানি খেতে লাগে। নেহা অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীনের বন্ধু দেখে হাসি দিয়ে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে তিনজনই বসে থেকে গল্প করতে লাগে। তখনই স্বাধীনের বন্ধু বলতে লাগে, স্বাধীন, আমার আপু আপনারা থাকেন, আমাকে বাসায় যেতে হবে, মা আবার চিন্তা করবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছে, বাসায় বলে আসা হয়নি। আর আজকে কলেজে যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। আরে দাঁড়াও, আমিও যাব। আমাকে কলেজে যেতে হবে, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। না রে ভাই, তোকে যেতে হবে না, কালকে বিয়ে করেছিস, তুই একটা দিন বউকে সময় নে, তারপর না হয় যাস। আমি গেলাম আপু, আসবো আবার। শালা, যা চলে যা, আর যেন না আসিস। কথাটা বলে স্বাধীন তার বন্ধুকে দৌড়ানি দেয়। স্বাধীনের বন্ধু বাসা থেকে বের হয়ে যায়। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে নেহার কাছে এসে বসে। তখনই নেহা স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন বলতে লাগে, আমি আবার কি করলাম আপু? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন এক্ষুনি আমাকে জ্যান্ত গিলে খাবেন। তেমনটা হলে তো ভালোই হতো। আর সজীবকে বলে গেল শুনিসনি? আমাকে আপু বলতে নিষেধ করে গেল না, বউ বলে ডাকবে। তোকে দেখে অনেকটাই অবাক হচ্ছি। সবার সামনে অনেক ম্যাচিউর দেখাস, বাট ভেতর থেকে তো এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছিস। বন্ধুর সঙ্গে যেইভাবে মারামারি করছিলি, যেন তোর এখন বয়স 8-9 বছরের বাচ্চাদের মতো। ও, এই বিষয়ে? আরে আপু বাদ দেন না। ও এমনি, আর আমরা দুজনে একসাথে থাকলে মারামারি সব সময় করি। স্বাধীনের কথা শুনে রাগীভাবে তাকিয়ে থাকে। স্বাধীন কিছু না বলে রুমে চলে যায়। জানে যতই থাকবে ততই তাকে পচাবে নেহা। একটু পর রুমে আসে, দেখে স্বাধীন বসে থেকে বই পড়ছে। নেহা রেডি হতে লাগে। স্বাধীন কিছুই বলে না। নেহা রুমে পোশাক পরিবর্তন করতে যাবে, তখনই স্বাধীন চিল্লানি দিয়ে ওঠে। নেহা দেখে অবাক হয়ে পেছন ঘুরে তাকিয়ে স্বাধীনকে দেখতে পেয়ে বলে, কি হয়েছে? এমন করে চিৎকার দিলি কেন? মনে হয় যেন ভূত পেতনি দেখে ফেলেছিস। তা না হয় ঠিক, বাট তুমি আমার সামনে পোশাক চেঞ্জ করছো, তোমার শরম লজ্জা করছে না? লজ্জা পাবার কি আছে? হ্যাঁ, তুই তো আমার স্বামী, আর স্বামীর সামনে তো সবকিছু চেঞ্জ করা যায়। এমনিতে তুই পোশাক ছাড়াই আমাকে দেখেছিস। স্বাধীন রেখে বই সাইডে রেখে হেঁটে রুম থেকে বের হয়ে যেতে লাগে। আর নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আর কত তোমাকে বলবো হ্যাঁ, যে ওই দিন রাতে যা হয়েছে তা আমার কিছুই মনে নেই, সব নেশার ঘরে হয়েছে। তারপরেও তুমি বারবার ওই রাতের কথাই টেনে নিয়ে আসছো। কথাটা বলে স্বাধীন রুম থেকে বের হয়ে নেহার রুমে গিয়ে বসে থেকে টিভি দেখতে লাগে। নেহা রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীনের কাছে এসে বলতে লাগে, আমি অফিসে গেলাম, আর তাড়াতাড়ি চলে আসিস। অফিস যাবেন মানে? তোমাকে এত মানে বুঝতে হবে না। না মানে আঙ্কেল তো ভুলে গেল যে আপনি যেন তার বাসাতে না যান, তার অফিসে যেন না যান, তারপরেও যাচ্ছে। দেখেন, বিয়ে যখন করেছি আপনাকে, আমি একভাবে না একভাবে সংসার চালাতে পারবো। প্লিজ, আমি এটা নিয়ে আর কোনো বিবাদ সৃষ্টি করতে চাই না। আরে না, তেমন কিছুই না। তোকে তো আগেই বললাম যে কোম্পানি আমার নামে 60% শেয়ার আছে। আমার দাদুভাই মারা যাওয়ার আগে আমার নামে লিখে দিয়েছে। কোম্পানিতে আমার অধিকার আছে। আচ্ছা
চল না হয় তুই আমার সাথে বাসায় বসে থেকে কি করবি, এর থেকে বাইরে থেকে ঘুরে আসলি। স্বাধীন কিছু একটা ভেবে মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে, তারপর নেহার সঙ্গে যেতে লাগে। বাইরে এসে নেহা ফোন কল করলে 2 মিনিটের পর গাড়ি এসে সামনে দাঁড়ায়। নেহা উঠে পড়ে, নেহার পিছু পিছু গাড়িতে উঠে বসে, তারপর যেতে লাগে। এমন সময় ড্রাইভার বলতে লাগে, ম্যাম, বড় ম্যাম তো আপনার জন্য অনেক কান্না করছে। স্যার দেখলাম অনেক আপসেট হয়ে আছে। ও আচ্ছা, বাদ দাও, তুমি অফিসের দিকে যাও, ওইসব নিয়ে ভাবতে হবে না। হাই হাই, একটা কথা, বাবা মা কেউ যদি আমাদের অ্যাড্রেস জিজ্ঞেস করে কখনো কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম। ড্রাইভার কিছু বলে না, গাড়ি চলছে তার আপন গতিতে। স্বাধীন বাইরের দিকে তাকিয়ে শুধু দেখে চলেছে, কিছু জিজ্ঞেস করবে তাও পারছে না। তখনই নেহার ফোন বেজে ওঠে। স্বাধীন তাকিয়ে দেখে নেহা ফোন কেটে দেয়। একের পর এক কল আসছে। নেহা ফোন বন্ধ করে ব্যাগে রেখে দেয়। স্বাধীন কিছুই বলে না। একটু পর একটা বিশাল কোম্পানির সামনে সে গাড়ি দাঁড় করে। স্বাধীন আগে থেকে চেনে না। নেহা গাড়ি থেকে নেমে যেতে লাগে। স্বাধীন তার পিছু পিছু কোম্পানিতে আসলে সবাই নেহাকে ওয়েলকাম জানাতে লাগে। স্বাধীনকে সাথে দেখে অনেকটা অবাক হয়ে যায়। তারপর নেহা সবাইকে একত্রে করে মাইক হাতে নিয়ে সবার সামনে স্বাধীনকে তার হাজবেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। সবাই অবাক হয়ে কানাঘোষা করতে লাগে। নেহা সেই দিকে কোনো তোয়াক্কা না করে তার কেবিনে চলে যায়। স্বাধীনকে নেহা তার পাশের একটা চেয়ার দিয়ে বসে থাকতে বলে। নেহা ল্যাপটপ ওপেন করে কাজ করতে লাগে। এক এক করে সবাই আসছে, নেহার কাছ থেকে সই নিয়ে চলে যাচ্ছে, আর স্বাধীনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। নেহার সব কাজ শেষ করে স্বাধীনকে নিয়ে বাইরে বের হয়ে গাড়ি করে যেতে লাগে। স্বাধীন চুপ করে আছে দেখে নেহার অনেক খারাপ লাগে। এটা দেখে নেহা বলে, তোমার আবার কি হলো, এমন চুপচাপ আছো? রাতে মোবাইল ভেঙে ফেলার কারণে? না, তা না, এমনিতেই অনেক মুড আপসেট। যাদের সামনে আগে পরিচয় করিয়ে দিয়েছিলেন নিজের হবু হাজবেন্ডের ছোট ভাই হিসেবে, তাদের সামনে আজ হাজবেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন, তাই নিজের কাছে অনেকটা খারাপ লাগলো। আমার জন্য আপনাকে অনেক নিচু হতে হলো। আমি ছেলে মানুষ, জানি আমার তেমন কিছুই হয়নি, বাট আপনার অনেক মান সম্মান চলে গিয়েছে। আরে বাদ দাও তো এইসব কথা, আমি তো ভুলে গিয়েছি। আর তুমিও সব ভুলে যাও, যত দ্রুত ভুলে যেতে পারবে ততই ভালো। কথাটা বলে নেহা হাসি দিয়ে ওঠে। স্বাধীন নেহার হাসি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পর শপিং মলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। স্বাধীন বাইরে তাকিয়ে নেহার দিকে তাকায়। নেহা নামতে বলে, তারপর দুজনে ভিতরে প্রবেশ করে। নেহা স্বাধীনের হাত ধরে মোবাইলের দোকানে নিয়ে যায়। স্বাধীন কিছুই বুঝতে পারে না। নেহাকে বলে, মানে আপু, তুমি এইখানে নিয়ে আসলে কেন আমাকে? আর মোবাইল ফোন কার জন্য কিনবে? স্বাধীনের কথা শুনে নেহা হাসতে লাগে। কি বলবে ভাষা খুঁজে পায় না, বিড়বিড়িয়ে বলতে লাগে, হায় খোদা, কি ছেলেকে বিয়ে করলাম রে! এত কিছুই বুঝতে পারে না, শুধু শরীরের দিক থেকে একটু বড় হয়েছে, বুদ্ধিতে যেন কিছুই নেই। এই ছেলে নিজের হবু বউকে ধর্ষণ করবে, কথাটা ভাবতেও কেমন যেন লাগছে। আরে কার জন্য আর ফোন কেনার? আমার একটা বন্ধুর জন্য কিনেছি। ও আচ্ছা। তারপর ফোন কিনে নেয়। স্বাধীনকে নিয়ে মার্কেট করতে লাগে। স্বাধীন কিছু বলবে, তার বন্ধুর কথা বলে স্বাধীনের খারাপ লাগে, কিন্তু নেহাকে কিছুই বুঝতে দেয় না। কেনাকাটা শেষ করে স্বাধীনকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়, খাওয়া দাওয়া করে। অনেক রাত হয়ে যায়। বাসায় ফিরতে ফিরতে দরজা খুলে ভিতরে গিয়ে তো স্বাধীন নেহা দুজনেই অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। এমন সময় স্বাধীনের বন্ধু এসে বলতে লাগে, আরে শালা, তোরা এত লেট করে আসলি? কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করেছি তোর জন্য, আর তোরা কিনা। স্বাধীন তার বন্ধুর কথা শুনে মাথা নিচু করে রুমের দিকে যেতে লাগে। এমন সময় স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা কথা বলবি না, তুই আমাদের সাথে রাগ করে থাকবি এইভাবে? দেখ আমরা তো ভুল করেছি। আমরা কি জানতাম তোর ভাই তোর সাথে এত জঘন্য খেলা খেলবে সম্পত্তির লোভে? না, রাগ করে থাকবো কেন তোমাদের উপরে? স্বাধীনের বাবা উঠে স্বাধীনের কাছে আসে। তারপর স্বাধীনের পা ধরতে যাবে। স্বাধীন দূরে সরে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। স্বাধীনের বাবা কান্না করতে লাগে। দেখ বাবা, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের বোঝা উচিত ছিল। আমাদের ছেলে কখনো এমন কাজ করতে পারে না, কিন্তু রেগে যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই তোকে অনেক মেরেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দে। দেখ, আমারও ভুল হয়ে গিয়েছে,
বাবা, আমি জানতাম তুই এমন কাজ করবি না, তারপরেও নিজের চোখে সব দেখার পর আর কিছু বিশ্বাস করতে পারছিলাম না। স্বাধীনের মা এসে স্বাধীনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহার বাবা মা এসে স্বাধীনের কাছে ক্ষমা চায়। স্বাধীন যেন কিছুই বুঝতে পারে না, তার বন্ধুর দিকে তাকায়। স্বাধীনের বন্ধু মুচকি একটা হাসি দেয়। স্বাধীন বুঝতে পারে সব এর কাজ। তারপর সবাই বসে কুশল বিনিময় করতে লাগে। নেহা অবাক হয়ে যায়। তারপর দুজনে ফ্রেশ হওয়ার জন্য রুমে আসে। নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। কি হলো এগুলো? আর বাবা মাকে কি ভাই বললো? আর আমরা এখানে আছি একমাত্র তো সজীব ছাড়া কেউ জানে না। তার মানে কি সজীবের সব? এমন সময় স্বাধীনের বন্ধু দরজার কর্নারে স্বাধীনকে আসতে বললে দেখে তার বন্ধু। তার মানে তুই এসব করেছিস? হ্যাঁ, আমি করেছি তোদের দুজনকে এভাবে কষ্ট পেতে দেখে। আমার ভালো লাগছিল না, তাই আঙ্কেল আন্টিকে গিয়ে সব খুলে বলি। তারা কিছুই বুঝতে পারে না। যখন সব বোঝে, বলার পর সব দেখিয়ে দেওয়ার পর বুঝতে পারে। আর নেহাপুর বলা কথা আমি ভিডিও করে রেখেছিলাম, সেগুলো দেখলে তারা বুঝতে পারে। পরবর্তীতে ছাদে গিয়ে ড্রিঙ্কসের বোতল দেখে সব বুঝে ফেলে। তারপর তারা নিজের ভুল বুঝতে পেরে আমাকে জড়াজড়ি করতে লাগে তাদের কাছে নিয়ে আসার জন্য। তারপর তারা আসে এখানে। আমরা তো অনেকক্ষণ ধরে তাদের আসার জন্য অপেক্ষা করছিলাম। আর তোরা দুজন কিনা। অনেক অনেক ধন্যবাদ তোকে। তোর ঋণ কিভাবে শোধ করব আমি জানি না। আর ঋণ শোধ করতে হবে না। তোর শাড়িও নেই যে বিয়ে করব। এখন আমার মা বাবাকে বলে আমাকেও নেহাপুর মতো সিনিয়র দেখে একটা মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দে, তাহলে তো তোর ঋণ শোধ হবে। কথাটা বলেই স্বাধীনের বন্ধু রুম থেকে চলে যায়। নেহা স্বাধীন দুজনে হাসতে লাগে। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসে, সবার সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে নেয়। আচ্ছা বাবা, অনেক তো রাত হলো, এখন চল আমাদের সাথে। কোথায়? কোথায় আর যাবে, নিজের বাসায় চল বাবা। স্বাধীন কি বলবে বুঝতে পারে না। নেহা মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে। তারপর স্বাধীন নেহা দুজনে রেডি হয়ে তার মা বাবার বাসায় চলে আসে। স্বাধীন তার রুমে গিয়ে এলিয়ে দিয়ে খাটের উপর শুয়ে পড়ে। নেহা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে স্বাধীনকে শুয়ে থাকতে দেখে বলে, এখন তো খুশি, আর অনেক অনেক ধন্যবাদ। তোর বন্ধু কে না থাকতো আজ এত সহজে এসব কখনোই হতো না। তা ঠিক বলেছ। কথাটা বলে স্বাধীন চলে যায়। ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। খাটের উপর শুয়ে থেকে ঘুমের নিঃশ্বাস ফেলে। নেহার দিকে তাকিয়ে দেখে নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে সাজগোজ করছে। স্বাধীন এটা দেখে হাসি দিয়ে বলতে লাগে, সবাই আমাদের দুজনকে নিয়ে অনেক কিছু আশা করছে আপু, আমাদের উচিত তাদের সব কিছু বলে দেওয়া। মানে কি বলবো? এই যে আমরা একে অপরকে ভালোবাসি না, আর যা হয়েছে সব ভুল বোঝাবুঝির জন্য। আর আমি জানি কখনোই তুমি আমাকে মেনে নেবে না নিজের হাজবেন্ড হিসেবে। সব মেয়ে চায় যে তার থেকে ম্যাচিউর কোনো ছেলে, আর আমি বাচ্চাদের মতো। নেহা স্বাধীনের দিকে রাগীভাবে তাকালো। স্বাধীন বুঝতে পারে না নেহা স্বাধীনের কাছে এসে স্বাধীনের উপর উঠে বসে, দুহাত দিয়ে গলা চেপে ধরে বলতে লাগে, আমি তোকে সব বলেছি। হ্যাঁ, যে তুই এসব বলেছিস, আর আমি তো তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। ওটা তুই তো মেনে নিসনি। কোনো মেয়েকে নিয়ে যেন ভালোবাসার স্বপ্ন দেখেছিস, ঘর বানানোর, তাই তো? তার উপরে আমিও জোর খাটাচ্ছি না। এখন আর না, এখন তো পরিবারও মেনে নিয়েছে। এখন দেখবো কোন মেয়ের দিকে তুই তাকাস, তারপর ওই মেয়েকে, তারপর তোর চোখ একদম উপড়ে ফেলবো। আর মিথ্যে বলতে হবে না বাবু, আর ছাড়ো আমাকে। তুমি তো তোমার প্রিয় মানুষের জন্য সব কিনেছো, পোশাক আশাক, মোবাইল ফোন। আমি ভালো করেই জানি, আমাকে বোঝাতে হবে না, আমি ছোট বাচ্চা নই। হায় আল্লাহ, তুই এখনো ছোট বাচ্চাই রয়েছিস। তোর বুদ্ধি বলতে কিছুই হয়নি। নিজেই তো দেখলি তোর পছন্দ মতো ফোন কিনলাম, তোর পছন্দ মতো সব জামা কাপড় কিনলাম, আর তুই বলছিস আমার ফ্রেন্ডের জন্য? হাদারাম, আমার ফ্রেন্ড একটাও নেই। ছেলে ফ্রেন্ড সব তোর জন্যই কিনেছি। কি? শালা কুত্তা। কথাটা বলে নেহা স্বাধীনের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা হারিয়ে যায় ভালোবাসার কত গভীরে, যা আমাদের আর না জানলেও চলবে।